ঘটনাটি রহিমের সাথে ঘটেছে। বলে রাখা ভালো, রহিম আমার আপন ভাতিজা। আমরা এক বাড়িতেই থাকতাম সবাই। আমাদের বাড়ির সামনে একটি বড় তেঁতুল গাছ, বাম দিকে একটি দরগা, নারিকেল গাছ এবং পেছন দিকে পুকুর। এই নিয়ে আমাদের বেশ পুরনো মাটির দোতলা বাড়ি। আমাদের বাড়ির সামনে যে দরগা ছিল সেখানে আমরা প্রতিনিয়তই আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিতাম, কারণ আমরা জানতাম সেখানে ভালো হোক বা খারাপ হোক কোনো একটা কিছু থাকে। তাই আমরা নিজেদের রক্ষা করার জন্য এমনটা করতাম, যদি না তারা আমাদের কোনো সমস্যা করে। রহিমের বাবা মা রহিমের জন্মের সময় অনেক আনন্দ করার জন্য বাড়িতে বড় বড় আয়োজন করেন, কেননা তাদের দম্পতির কোনো বাচ্চা হচ্ছিল না। অনেক কিছু করার পর রহিম পেটে আসে। সেই আনন্দে তারা বাড়িতে তাদের আঙিনায় খাবারের আয়োজন করেন। সবকিছু ঠিকঠাক চলছিল। রহিমের বাবা মানে আমার বড় ভাই বাজার থেকে আসেন যথারীতি। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে যায়। সবাই বাড়ির আঙিনায় দাঁড়িয়ে তাদের বিদায় দিয়ে যে যার মতো ঘরে যাবে। ঠিক তখনই হঠাৎ করে আমাদের নারিকেল গাছ থেকে একটা বড় মাপের সাপ মাটিতে পড়ে। সাপটি স্বাভাবিকের তুলনায় অনেক বড়, তাই ভয় পেয়ে প্রাণ বাঁচানোর ভয়ে রহিমের বাবা হাতের কাছে থাকা লাঠি দিয়ে সেই সাপটিকে মেরে ফেলেন। তারপর সাপটাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলেন। আমরা মানা করেছিলাম, কিন্তু আমার ভাই সাপটিকে মেরেই ফেলেছেন। যাই হোক, তারপরে আমরা সবাই ঘুমোতে চলে যাই। আমার ভাই অর্থাৎ রহিমের বাবা ঘুমিয়ে পড়েন, কিন্তু তিনি ঘুমের মাঝে স্বপ্ন দেখছেন কে যেন একটা ছায়ার মতো তাকে বলছে কাজটা সে ঠিক করেনি, সে তার সন্তানকে নাকি মেরে ফেলেছে। এমনটাই মাঝে মাঝে তার স্বপ্নে হতো, ঠিক ঘুমোতে পারত না। এভাবেই কেটে গেল কিছুদিন। এরই মাঝে রহিমের জন্ম হয় আর বাড়িতে অনেক আনন্দ শুরু হয়। সবাই অনেক খুশি। আমি বাজারে গেলাম মিষ্টি আনতে। আমি বাড়িতে ফিরে দেখি সবার মন অত একটা ভালো না। আমি বললাম কি হয়েছে? তখন তারা বলে আমি বাড়িতে যাবার পর হঠাৎ বাড়ির টিনের ওপর শব্দ হতে থাকে। একসাথে 10 জন 12 জন দৌড়ালে যেমন শব্দ হবে ওই রকম শব্দ। তাই সবাই ভয়ে চুপ হয়ে গিয়েছিল। এইরকম করেই দিন পার হচ্ছিল। কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো আমাদের বাড়িতে। আমার ভাই মাঝে মধ্যে স্বপ্ন দেখত। এদিকে রহিমও বড় হতে শুরু করে। রহিমের বয়স তখন 16 বছর। রহিমের মাঝে কিছুটা পরিবর্তন দেখা যায়। রহিমকে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর টিনের চালে, কখনো কখনো গাছের ওপরে বা অন্য কোথাও বাড়ির পেছনে অর্ধ গলা পানিতে ডুবে থাকা অবস্থায় পাওয়া যেত। এমনটা প্রতিদিনই তার সাথে ঘটতে থাকে। একদিন রহিমের সাথে তার বন্ধু মোহন আর মোরসালিন গল্প করতে করতে বাড়ির দিকে আসে। তখন রহিম হঠাৎ করে এক লাফে গাছের মাথায় উঠে যায়। এটা দেখে মোহন এবং মোরসালিন ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মসজিদের ইমাম তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে যায়। আস্তে আস্তে রহিম অনেক অসুস্থ হয়ে যায়। অনেক ডাক্তার, অনেক কবিরাজের সন্ধান করা হয়। সবাই দেখতে আসে, কিন্তু কোনো সমাধানই করতে পারত না তারা। শুধু একটি কথাই বলেন তারা, যে আমাদের দ্বারা সম্ভব নয়। এই ছেলেটিকে যদি বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। রহিমকে অনেক বড় এবং শক্তিশালী জিন ধরেছে, এটুকু বলে তারা চলে যায়। কেউই ঠিকমতো চিকিৎসা দিতে পারে না। এদিকে দিন দিন রহিমের অবস্থা খারাপ হতে থাকে। তার চোখের নিচে কালো দাগ পড়ে যায়। নামাজ কালাম অনেক আগেই সে ছেড়ে দিয়েছে। নিজের দাঁত দিয়ে নিজের হাত কামড়াতে থাকে। এভাবেই কেটে যাচ্ছে দিন। এদিকে আমরা কবিরাজের খোঁজ করতে থাকি। এক সময় বগুড়ার একটি ভালো কবিরাজের খোঁজ পেয়ে যাই। তার সাথে যোগাযোগ করি এবং তিনি আমাদের জানান সামনের মঙ্গলবার তিনি আমাদের বাসায় আসবেন। তবে আমাদের কিছু জিনিসপত্রের ব্যবস্থা করে রাখতে হবে, যেমন আগরবাতি, গোলাপ জল, মরিচ, একটি জীবিত মুরগি এবং পাখির পালক ইত্যাদি। আমরা যথাসময়ে সবকিছু গুছিয়ে রাখি। মঙ্গলবার মাগরিবের পরে কবিরাজ আসেন। আমাদের বাড়িতে গোল করে একটি বৃত্ত মাঝে তিনি বসেন আর রহিমকে হাজির করতে বলেন। যেই ভাবা সেই কাজ। আমি রহিমকে নিয়ে আসলাম এবং কবিরাজের কথা মতো সব সামগ্রী সামনে রেখে তারপর হুজুর রহিমকে বলেন, কেন তুই এই ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছিস? তখন রহিমের মাঝে থাকা সেই জিনটা কিছুই বলে না। তখন কবিরাজ রাগ করে মরিচের গুঁড়ো তার দিকে ছিটিয়ে দেয় আর বলে, দেখ কেমন লাগে। তখন রহিমের ভেতর থাকা সেই জিন ভারী কণ্ঠে রাগান্বিত হয়ে বলে, আমাকে তোরা কিছুই করতে পারবি না। আমি এই ছেলেটাকে মেরে ফেলবো।
ওর বাবা আমাদের ছেলেকে মেরে ফেলেছে। এই দরগায় আমরা বহু বছর আগে থেকে বসবাস করি। এখানে ওরা বাড়ি করেছে। আমাদের অসুবিধা হচ্ছিল, তারপরেও কিছু বলিনি। কিন্তু সেদিন ওদের বাড়ির ওদের ছেলে হবে, সেই আনন্দে খাবার আয়োজন করেছিল। সেটা দেখতে আমার ছেলে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে গাছ থেকে নামতে গিয়ে সে সাপের রূপ নেয়। কিন্তু ওরা আমার ছেলেকে মেরে ফেলে। আমি ওদের ছাড়বো না। 16 বছর হওয়ার আগে ওকে মারতে পারবো না দেখে তোদের মতো খারাপ কবিরাজকে দিয়ে ওকে কালো জাদু করিয়েছি। এই কথা বলে হাসতে থাকে। তখন কবিরাজ বলে যে কোনো কিছুর বিনিময়ে তুই চলে যা, কিন্তু জিনটি কিছুতেই রাজি হয় না। তখন কবিরাজ অনেক মন্ত্র পাঠ করেন এবং তারপর পাখির পালক আগুনে পুড়িয়ে সেটা দিয়ে একটু করে রহিমের শরীরের ওপর গলিয়ে দেয় এবং এদিকে রহিমের ভেতর থাকা জিনটা সজোরে চিৎকার করতে থাকে। এভাবে অনেক চেষ্টার পর জিনটাকে বশ করে ফেলেন কবিরাজ। এরপর কবিরাজ জিজ্ঞেস করেন কেন তাকে কালো জাদু করা হয়েছে। তখন সেই জিনটা বলে, এই বাড়ি বানানোর বহু বছর আগে থেকে আমরা এখানে থাকি, পরে এখানে বাড়ি বানাই। আমাদের অসুবিধা হয়েছে, তা সত্ত্বেও আমরা কিছু বলিনি, কারণ তারা সেই দরগাতে আমাদেরকে মোমবাতি জ্বালিয়ে দিত। এভাবেই আমাদের সেবা করে যেত বাড়ির লোকজন। কিন্তু সাপ ভেবে আমার ছেলেকে মেরে ফেলেছে, তার প্রতিশোধ নেয়ার জন্য আপনাদের মতো কিছু খারাপ কবিরাজ নিয়ে তাকে কালো জাদু করেছি। কারণ আমি তাকে 16 বছর হওয়ার আগ পর্যন্ত কিছুই করতে পারতাম না। এই জন্য বিভিন্নভাবে তাকে মারার চেষ্টা করেছি। আর কিছুদিন গেলেই সে মরে যাবে। পানিতে ফেলে দিয়েছি, তাকে পুকুরে ডুবিয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু মারতে পারিনি। জিনটা আরো বলেন গ্রামের কয়েকজন লোকের সাহায্য নিয়ে সেই খারাপ কবিরাজটা রহিমের মাথার চুল, হাতের নখ এবং লুঙ্গির টুকরো ব্যবস্থা করেন এবং খারাপ কবিরাজ তাকে কালো জাদু করেন। এরপর কবিরাজ জিনটিকে বোতলবন্দি করেন এবং রহিমকে কিছু তাবিজ দিয়ে যান। নিয়মিত তাকে নামাজ পড়তে বলেন। আস্তে আস্তে রহিম স্বাভাবিক হয়ে যায়।